তুমি যদি 10 লাখ টাকা দাও তাহলে তুমি বিপিএল টিমে থাকবা। এই লোক ফকিন্নি, এর লোকের কোনো টাকা নাই, সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে না, এবারের বিপিএল এর প্রধান উপদেষ্টা ইনভলভ নানাভাবে, তাকে মানেন না। বিপিএল এর সব ইতিহাসকে একদম লন্ডভন্ড করে দিয়েছে দুর্বার রাজশাহী, সেটা ইতিবাচক না নেতিবাচক দিক দিয়ে। তার চেয়ে বড় একটা বোমা ফাটিয়েছে এই দলটার আরেকজন প্রত্যাশী ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজিটা নিতে চেয়েছিল এম রহমান শামীম। তিনি একটু আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাজশাহীর লোকাল ক্রিকেটারদেরকে দলে নেওয়ার জন্য 10 লাখ টাকা করে চেয়েছেন। অর্থাৎ একজন ক্রিকেটারের নামও বলেছিলেন, নাম আসাদুজ্জামান পায়েল। তো সেই বিষয়ে আমরা একটু কথা বলবো রেসাদ ভাইয়ের সঙ্গে। আসলে রেসাদ ভাই, লোকাল প্লেয়ারের কাছ থেকে টাকা নিয়ে দলে ইনক্লুড করা, এটা আসলে কতটা হীনমন্যতা বা এটা কেমন বাংলাদেশের ক্রিকেটের জন্য, এটা কতটা লজ্জাজনক? আমি যদি বলি যে একজন ক্রিকেটারকে আপনি বলছেন তুমি যদি 10 লাখ টাকা দাও তাহলে তুমি বিপিএল টিমে থাকবা, এর থেকে ছ্যাঁচড়া, নোংরা, ছোট লোকই পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে কিনা আই হ্যাভ ডাউট। আপনি বুঝতেছেন যে আপনি এমন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বা করানোর জন্য এরকম ছ্যাঁচড়ামি করতেছেন যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলতে আসে, যেখানে একটা মিথস্ক্রিয়া হয় ড্রেসিং রুমে, লোকাল ভার্সেস ইন্টারন্যাশনাল। যেই টুর্নামেন্টটা এবার এমন একটা সময় হচ্ছে যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রি দারুণভাবে ইনভলভ, শুধু না প্রধান উপদেষ্টা এটার সাথে দারুণভাবে ইনভলভ। সেখানটায় একজন ফ্র্যাঞ্চাইজি ওনার যখন এরকম নোংরামি চিন্তা করে, এরকম ফ্র্যাঞ্চাইজি ওনার যখন ক্রিকেটারকে দলে খেলাবে বা দলভুক্ত হওয়ার জন্য তাকে টাকা দিলে তাকে দলভুক্ত করে ফেলবে, এরকম চিন্তা ভাবনা করেন এবং এটার ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। আবার সেই ফ্র্যাঞ্চাইজি মালিক ডেডলাইনও মিস করেন, গতকালকে একটা ডেডলাইন ছিল টাকা পে করার, সেটাও তিনি মানেন না। আমার কাছে তখন আসলে কনফিউশন লাগে যে ইনার আসলে সোর্স অফ পাওয়ারটা কি। এই লোক ফকিন্নি, এর লোকের কোনো টাকা নাই, পকেটে খুঁজলেও মনে হয় কোনো কিছু পাবেন না, কিন্তু সে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রিকে মানে না, সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে না, এবারের বিপিএল এর প্রধান উপদেষ্টা ইনভলভ নানাভাবে, তাকে মানেন না, ন্যাশনাল ইন্টারেস্টকে মানেন না, এবং তিনি ক্রিকেটারদেরকে পুরা ফকির বানিয়ে টাকা না দিয়ে গভর্নমেন্টের যে নির্দেশনা ছিল সেটাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেন। তো তার আসলে সোর্স অফ পাওয়ারটা কি? এই সোর্স অফ পাওয়ার সে কোথা থেকে পায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি কিভাবে এক্সিস্ট করলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একজন ফহিনীর কাছে কেন টিম দিল? আজকে যখন এম রহমান শামীম এই আলোচনাগুলো করছিলেন তখন আসলে মিস্টার শফিক কিভাবে দল পেয়েছেন সেই ব্যাপারটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তিনি কিন্তু বারবার বলেছেন যে এটা আসলে বন্ধুত্বের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের স্বার্থের চেয়ে বন্ধুর স্বার্থটাকে বড় করে দেখেছেন। এমনটা হয়েছে, যদি বলার তো সুযোগ নেই। 6-7জন ফ্র্যাঞ্চাইজি ওনারের মধ্যে আপনি একজনকে চিনবেন না, আমি মানলাম যে ফারুক ভাই চিনে না, কিন্তু এই লোক, যে লোকটা এখানটায় আসলো এরপরে 2-3 মাসেও কি আমরা কেউ চেনার চেষ্টা করেছি? সেই চেষ্টাও কিন্তু আমরা কেউ করিনি। খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং এটা কোনোভাবেই সাপোর্টেবল না। রাজশাহীর কথা, রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু চিটংয়েরটা একটু কম হচ্ছে। একটু আগে আমি দেখেছি যে আপনার সামনে একজন ক্রিকেটার এসেছে, লাহিরু মালিন্তা, তিনি আসলে তার পেমেন্ট নিয়ে অভিযোগ করেছে। আসলে তার সঙ্গে আপনার কি কথা হয়েছিল, কি বলছিল সে বলছিল যে তার পেমেন্টের একটা অংশ এখনো তিনি পান নাই, মানে $5,000 মতো একটা বাকি রয়েছে, এবং সেই পেমেন্টটা তিনি কখন পাবেন, হি ইজ আন্ডার টেনশন, তার ফ্লাইট রয়েছে। এবং পরবর্তী সময় আমার সামির কাদের চৌধুরীর সাথে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম যে আসলে তার পেমেন্টের ব্যাপারে আপনাদের আপডেটটা কি। আমাকে যেটা এশিওর করা হলো, এরপরে লাহিরু মালিন্তাও আমার কাছে এসেছিল এবং সামির কাদের চৌধুরীর সাথে আমি কথা বলেছি। লাহিরু যেটা বললো যে স্টিল হি ইজ ওয়েটিং ফর হিজ পেমেন্ট, এবং ওনার বলেছে যে তাকে পে করে দিবে, অ্যান্ড তার রাইট টাইমে ফ্লাইট যেটা ইউএসএতে যাওয়ার কথা সেটা সে যেন যেতে পারে সেটা এনশিওর করবে। আর সামির কাদের চৌধুরী আমাকে যেটা বললো যে আমরা জাস্ট কালকে ম্যাচ শেষ করেছি, সো যেহেতু অনেকেরই মন মেজাজ খারাপ, এরকম একটা সিচুয়েশন, আবার ওয়ার্কিং ডে না আজকে বাংলাদেশে, শুক্রবার শনিবার, সো ওভারঅল তারা একটা ডিলের মধ্যে পড়েছে এবং পেমেন্টটা তারা সেটেল করে ফেলবে। আর একটা বিষয়, শামীম রহমান একটা এভিডেন্স দেখিয়েছেন যে রাজশাহীর দলটা যখন আসলে ভ্যালেন্টাইন্স গ্রুপ ফিরেছে, আমিন খান নামে একজনকে আসলে পাওয়ার অফ অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যে তিনি আসলে এই দলটার সব কিছু দেখবে, কিন্তু বিপিএলে আমরা কিন্তু সেই আমিন খানকে দেখিনি। আর এটা আসলে কতটা নিয়মের মধ্যে পড়ে যে আসলে দলটা এখনো ঠিক হয় না, ফিক্সড হয় না, যে তার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া হয়েছে। এই আমিন খানকে নিয়ে কি বলবেন? মানে একটা দল বিপিএলে খেলবে কি খেলবে না সেটাই ডিসাইডেড না, তার আগেই ওই দলের পাওয়ার অফ অ্যাটর্নি দলের সম্ভাব্য মালিক তখন যে ছিলেন শফিক আহমেদ, শফিক রহমান, তিনি হচ্ছে মিস্টার আমিন খানকে দিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স গ্রুপের প্যাডে আমরা দেখেছি সেটা। তার মানে মিস্টার শফিক কতটুকু কনফিডেন্ট ছিলেন তার দল পাওয়ার ব্যাপারে, যে দল পাওয়ার আগেই তিনি দলের পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে দিয়ে দিয়েছেন।
ভাবতে পারেন, মানে আপনি এই যে শেরাটন হোটেলে আপনি আসছেন, এখানে কোনো রুম আপনি পান নাই, কিন্তু আপনি আপনার বন্ধুকে বলছেন যে তুমি 302 নম্বর রুমে গিয়ে পারলে একটু ঘুমাইছো আমার কথা বললা। আপনার নিজেরই রুম নাই, আপনি আরেকজনের ঘুমানোর কথা বলছেন। আপনার নিজেরই দল নাই তখন পর্যন্ত, আপনি আরেকজনকে বলছেন তুমি দল পরিচালনা করবা। এই কথা তখনই বলা যায় যখন আপনি ড্যাম শিওর থাকবেন যে শেরাটন হোটেলে এলেই আপনি রুম পাবেন। প্রয়োজনে অন্য কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেও আপনাকে রুম দেওয়া হবে। মিস্টার শফিকও কনফিডেন্স ওই লেভেলে রেখেছিলেন বা ছিল যে তিনি ঘটনা যাই ঘটুক রাজশাহী দলটা পাবেন, যে কারণে দল পাওয়ার আগে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। সো এটা যদি ঘটনা হয়, এটা কিন্তু ভয়াবহ। এরকম একজন চোর বাটপার বদমাইশ লোক, তিনি ভাবতে পারেন দল পাবার আগেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখছেন, তার মানে তার পাওয়ারটা কত বেশি। কিন্তু বিপিএল তো আমরা সে পাওয়ার অফ অ্যাটর্নিকে কোথাও দেখলাম না আসলে। পাওয়ার অফ অ্যাটর্নি মানে তো দল পরিচালনা করার পাওয়ার। আমিন খানের বিরুদ্ধে এত বেশি দুর্নীতির অভিযোগ, এত বেশি গ্যাঞ্জাম লেগেছে, আমিন খান একটা গা ঢাকা দিয়ে রয়েছে। আপনি যদি এখনো ফোন করেন, আমিন খান কারো ফোন ধরবে না। আই হ্যাভ দ্যাট ট্রাস্ট। সেকেন্ড পার্ট সেটা হচ্ছে, দেখুন এখানটায় দল পরিচালনা করার জন্য বা গডফাদার হওয়ার জন্য কিন্তু আসলে সামনে আসার দরকার নেই। দাউদ ইব্রাহিমরা কিন্তু সামনে এসে বলে না যে ইয়াস আই এম দাউদ ইব্রাহিম। সামনে আসে কারা? যাদের সৎ সাহস থাকে, আমি সামনে আসি, আপনি সামনে আসেন, তাই না? তো আমিন খান তিনি সামনে আসেন নাই, তিনি 2 নম্বর চেক দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছেন, দল পাওয়ার আগে সেটা ভ্যালেন্টাইন্স গ্রুপ তাকে দিয়েছে, তাকে আমরা সামনে দেখবো না। যারা গডফাদার, যারা এইসব কলকাঠি নাড়ে, তারা পেছনেই থাকে, সুতা তাদের হাতে থাকে, সামনে পুতুল নাচে। আচ্ছা, আমরা শামীম রহমানের সঙ্গে আপনি কথা বলেছিলেন, আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। আসলে তিনি আসলে তার লোগো রেডি করেছেন, তিনি বিদেশি কোন ক্রিকেটারদেরকে নিয়ে আসবেন তাদের সঙ্গে তার কথা হয়েছে, এবং একটা তার যে ওয়ার্ক মানে প্ল্যান পরিকল্পনা একদম পরিপূর্ণভাবে রেডি করা আছে। এবং তিনি এটাও বলেছিলেন যে আসলে তার যে ফ্র্যাঞ্চাইজি ফি, প্লেয়ারদের অগ্রিম 25% পেমেন্ট দেয়া, একদম এভরিথিং প্ল্যান, একদম একটা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি যেমনটা হওয়া উচিত। কিন্তু তারপরও তিনি আসলে দল পাননি। আসলে এইটা আসলে অন্যদের জন্য কি শিক্ষা হতে পারে, বিপিএল এর জন্য আসলে কতটা ক্ষতিকর? মানে এটার অন্যদের জন্য শিক্ষা হচ্ছে যে ইফ ইউ আর কোয়ালিফাইড ইনাফ, দেন আপনার দল পাবার চান্সটা কম। এটা হচ্ছে একটা বড় শিক্ষা। মানে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি ফিনান্সিয়াল স্ট্যাবলিশমেন্ট থাকে, আপনার যদি সব কিছুতে ভালো একটা প্রপার জায়গায় আপনি থাকেন, তাহলে আপনার দল পাওয়ার চান্স কম। আর আপনি যদি ফাতরা মার্কার লোক হন মিস্টার শফিকের মতো, তাহলে আপনি দল পেয়ে যাবেন, এবং দল পাওয়ার আগে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি অন্য মানুষকে দিতেও পারবেন। এটাই হচ্ছে শিক্ষা।